ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানে আরও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট আলোচনা করতে চলেছি, যেখানে আমরা ভৌত বিজ্ঞান থেকে 30টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রতি ক্লাসের মতোই এতটাই ডিটেলস আলোচনা করব যাতে করে এই প্রশ্নগুলো রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সবগুলোই তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখতে চাই, এই সাজেশন সিরিজের ক্লাস ভৌত বিজ্ঞান থেকে আমি এর আগে আরও 4টে ক্লাস করিয়েছি, যেখানে তোমরা প্রায় 150টার কাছাকাছি প্রশ্ন পেয়ে যাবে। তো যারা দেখোনি তারা ওই ক্লাসগুলো দেখে নাও, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কেননা কিছুদিন পরেই তোমাদের কিন্তু এক্সাম। তো সেই এক্সামকে ফোকাস করেই কিন্তু যেসব সাজেস্টিভ প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করেছি। আশা রাখবো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে নিচের কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? ক্ষেত্রফল, ক্ষমতা, দ্রুতি এবং অপশান ডিতে আছে ভর। তো এই 4টে অপশানের মধ্যে কোন স্কেলার রাশিটা 3টি মৌলিক একক দ্বারা গঠিত? ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কিন্তু আমরা জানতে পারলাম কি যে ক্ষেত্রফল, ক্ষমতা, দ্রুতি এবং ভর এই 4টে যে রাশি, এই 4টেই কিন্তু স্কেলার রাশি। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি স্কেলার রাশি, বা নিচের কোনটি ভেক্টর রাশি, বা নিচের কোনটি স্কেলার রাশি নয়। এরকম পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে এখন। এই যে নয় কথাটা, এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। ঠিক আছে, মানে নিচের কোনটি স্কেলার রাশি নয় মানে সেটা প্রশ্নে ভেক্টর রাশি কোনটা সেটা জানতে চেয়েছে, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই জানলাম যে এই 4টে রাশি ক্ষেত্রফল, ক্ষমতা, দ্রুতি এবং ভর 4টে কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, তো এবার আমাকে খুঁজে বের করতে হবে 4টের মধ্যে কোনটা 3টি মৌলিক একক দ্বারা গঠিত। মানে ভর থাকবে যেটা হচ্ছে এম, দৈর্ঘ্য থাকবে যেটা হচ্ছে এল, এবং সময় থাকবে যেটা হচ্ছে টি। মানে এই এম এল টি দ্বারা গঠিত 3টে রাশি থাকবে, 3টে এককই থাকবে মৌলিক একক। এরকম কোন রাশিটা? তো দেখো ক্ষেত্রফল তো আমরা কি জানি, দৈর্ঘ্যের স্কোয়ার মানে এল স্কোয়ার, এটা ক্ষেত্রফল। তাহলে এখানে তো আমি 3টে পাচ্ছি না, শুধু একটাই পাচ্ছি এল, তাহলে এটা কিন্তু আমার হলো না। নেক্সট দেখো ভরে কি হয়, ভর তো শুধু এম দিয়ে ডিনোট করা হয় ভর, তাহলে এখানেও কিন্তু আমরা একটা একক পাচ্ছি, 3টে কিন্তু পাচ্ছি, তাহলে ভরও কিন্তু আমার ক্যান্সেল হয়ে গেল। দ্রুতি, দেখো দ্রুতির সমান কি, দেখো দ্রুতির সমান হচ্ছে সরণ বাই সময়। কি বললাম, দ্রুতির সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ যদি আমরা ধরে নিই এল এবং সময়কে যদি ধরে নিই টি, তাহলে দ্রুতির মাত্রা কি পাচ্ছি দেখে নাও। দেখো দ্রুতির মাত্রা পেয়ে যাচ্ছি আমরা এল টি মাইনাস 1। তাহলে দেখো একটু যদি আমরা খেয়াল করি, এখানে আমরা এল পাচ্ছি, টি পাচ্ছি, কিন্তু এম পাচ্ছি না। আমার 3টে একক দরকার, কিন্তু এখানে 2টি পাচ্ছি, তাহলে কিন্তু আমার দ্রুতিও কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কোনটা, পড়ে থাকছে কিন্তু আমার অপশান বি ক্ষমতা। তাহলে অপশান বি কিন্তু আমার সঠিক উত্তর হবে, যে ক্ষমতা নিশ্চয়ই হবে, যদি আমরা নাও জেনে থাকি ক্ষমতাই হবে রাশিটা যেটা 3টি মৌলিক একক দ্বারা গঠিত। ক্লিয়ার প্রত্যেকে? আমি ক্ষমতার মাত্রাটা কীভাবে বের করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো আপাতত কি দেখলাম আমরা এখান থেকে, যে আমরা একটা জিনিস জানলাম এখান থেকে, যে অনেক সময় পরীক্ষাতে আমাদেরকে এরকমও ফেস করতে হতে পারে যে যেটা সঠিক উত্তর হবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু বাকি 3টে যে অপশান রয়েছে সেই বাকি 3টে অপশান সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান রয়েছে ভালোই। সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে যে আমার সঠিক উত্তরটা পাওয়া যায় কিনা। কি বলতে চাইলাম একটু ভালো করে বুঝবে প্রত্যেকে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব এই ভাবনাগুলো কিন্তু খুব এফেক্টিভ হবে। যে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, কিন্তু অপশানে যে 3টে রয়েছে 4টের মধ্যে তো একটা সঠিক হবে সেটা তুমি জানো না, কিন্তু বাকি অপশান 3টেকে তুমি চেনো ভালো করে। তুমি এখানে ক্ষেত্রফলকে ভালো করে চেনো, দ্রুতিকে ভালো করে চেনো এবং ভরকেও ভালো করে জানো, কিন্তু তুমি ক্ষমতা জানো না, ক্ষমতা কি জিনিস তুমি জানো না। তাহলে তুমি আগে দেখে নাও ক্ষেত্রফলে, যেটা আমাকে বলেছে ক্ষেত্রফল একক, ক্ষেত্রফলে দেখো দুটো আমরা একটা একক পাচ্ছি এল, শুধুমাত্র দৈর্ঘ্য পাচ্ছি। দ্রুতিতে আমরা দেখো দুটো পাচ্ছি এল আর টি, মানে দৈর্ঘ্য পাচ্ছি এবং সময় পাচ্ছি। ভরে আমরা একটা পাচ্ছি, আমার কিন্তু প্রশ্ন আছে যে 3টে, তার মানে আমার ক্ষেত্রফলে একটা পেলাম, ভরে একটা পেলাম, দ্রুতি দুটো পেলাম, তার মানে নিশ্চয়ই এই 3টে হবে না, 3টের মধ্যে একটা উত্তর হচ্ছে না। তাহলে কোনটা উত্তর হবে? অপশান বি ক্ষমতা।
আমরা কিন্তু ক্ষমতার মাত্রা না জানলেও আমরা কিন্তু অ্যান্সারটা করে আসতে পারবো এইভাবে। ঠিক আছে, কি প্রসেসটা বললাম বোঝা হলো নিশ্চয়ই প্রত্যেকের? এটা হচ্ছে অপশান এলিমিনেট প্রসেস। ঠিক আছে, তো এবার দেখো আমরা কিন্তু এখান থেকে এই দ্রুতির মাত্রা বের করা কিন্তু জেনে গেলাম। ঠিক আছে, মাত্রাটা কীভাবে বের করতে হয় সেটা কিন্তু জেনে গেলাম। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ক্ষমতা কী জিনিস। দেখো দেখো আমরা কি জানি, ক্ষমতা সমান জানি কার্য বাই সময়, তাই তো? এটা আমরা কিন্তু জানি যে ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। ক্লিয়ার? এবার দেখো কার্য বাই সময় হচ্ছে ক্ষমতা, তাহলে কৃতকার্য সমান কি এটা একটু দেখে নাও। দেখো কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, মানে এই কার্য সমান হচ্ছে বল গুণিত সরণ। ঠিক আছে, আবার দেখো এই বল সমান হচ্ছে আবার ভর গুণিত ত্বরণ। আবার দেখো ত্বরণ সমান হচ্ছে কি বেগের পরিবর্তন বাই সময়। এইভাবে কিন্তু প্রতিটাকে ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে তোমাকে কিন্তু মাত্রাটা বের করতে হবে। ঠিক আছে, মাত্রা কীভাবে বের করতে হয় আমি এই চ্যাপ্টার নিয়ে কিন্তু একটা ক্লাস করিয়েছি। ঠিক আছে, সেখানে কিন্তু ভালো করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি কি যারা জানো না, ঠিক আছে, তারা কিন্তু দেখে নিতে পারো। তাই ত্বরণ পেয়ে গেলাম, ত্বরণ সমান কি হলো বেগের পরিবর্তন বাই সময়। এবার ওখান থেকে আমি মাত্রাটা বসিয়ে বসে আসবো, দিয়ে এখান থেকে কার্যের মাত্রা বের করবো, নিয়ে এখানে কার্যের মাত্রা বসাবো, বাই নিজের সময়ের মাত্রা টি দেবো, দিয়ে এখান থেকে আমরা ক্ষমতার মাত্রা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ক্ষমতার মাত্রাটা কি? ক্ষমতার মাত্রাটা তোমরা জেনে রাখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। কী বললাম? ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে তোমরা এবার আমাকে বলো, আচ্ছা স্যার আপনি তো প্রশ্নটাই অপশন এলিমিনেট করে অ্যান্সার বলে দিয়েছিলেন ক্ষমতা অ্যান্সার, তাহলে মিলছে কি দেখে নাও। একটা রাশি একটা একক, এ একটা তিনটে পেলায়, দেখো তিনটেই চেয়েছে এম এল টি, তিনটেই মৌলিক একক রয়েছে এখানটাতে। বোঝা গেল প্রত্যেকের? আর এই মাত্রাগুলো মনে রাখতে অনেকের অসুবিধা হতে পারে, তার জন্য কিন্তু মাত্রা কীভাবে বের করতে হয় সেটা যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু খুব সহজেই মাত্রা বের করে নিতে পারবে পরীক্ষাতে। ঠিক আছে, সেই জন্য মাত্রা বের করার টেকনিকটা একটু প্রত্যেকে জেনে রাখা দরকার, খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে? পোটেনশিওমিটার, অ্যামিটার, ভোল্টমিটার এবং অপশান ডিতে রয়েছে ভোল্টামিটার। ঠিক আছে, তো মনে রাখবে জলের তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে ভোল্টামিটার, অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা বাকি অপশানগুলো একটু দেখে নেব। দেখো পোটেনশিওমিটার, এটা কি করতে সাহায্য করে? এটা কোষের তড়িৎচালক বল পরিমাপ করতে। কি বললাম? কোষের তড়িৎচালক বল। ঠিক আছে, অ্যামিটার কি কাজে করে? তড়িৎ প্রবাহ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে ভোল্টমিটার। ভোল্টমিটার হচ্ছে বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে ভোল্টামিটার কি কাজ করে? জলের তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে। পোটেনশিওমিটার কোষের তড়িৎচালক বল পরিমাপ করতে সাহায্য করে, তড়িৎ প্রবাহ পরিমাপ করতে সাহায্য করে অ্যামিটার, এবং বিভব প্রভেদ পরিমাপ করতে সাহায্য করে ভোল্টমিটার। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ভর, ভার, ভর ও ভার এবং অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়। মনে রাখবে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কিন্তু বস্তুর ভার বা ওজন, মনে রাখবে যেটাই ভার সেটাই কিন্তু ওজন, এটা যেন গুলিয়ে ফেলো না। ঠিক আছে, এই ভার বা ওজন কিন্তু এই স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। আর যদি বস্তুর ভর বলে, বস্তুর ভর বললে সাধারণ তুলাযন্ত্র। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বস্তুর ভর যদি এম হয়, ঘনত্ব যদি ডি হয় এবং আয়তন যদি, সরি এটা ডি নয়, যা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে ভি, ভলিউম। ঠিক আছে, আয়তন যদি ভি হয় তাহলে এর মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে, দিয়ে একটা চারটে সম্পর্ক দেওয়া রয়েছে। দেখো, তো দেখো আমরা কি জানি? দেখো আমরা জানি যে ঘনত্ব সমান কি
না বস্তুর ভর বাই হচ্ছে আয়তন, তাই তো এটা আমরা প্রত্যেকে জানি। এবার প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে ঘনত্ব সমান ডি, অর্থাৎ তুমি ঘনত্ব জায়গায় ডি বসিয়ে দাও, ভর সমান এম, ভরের জায়গায় এম বসিয়ে দাও, এবং আয়তন সমান বলেছে ভি, তাই আয়তনের জায়গায় ভি বসিয়ে দাও। ঠিক আছে, এবার একটা রিলেশন দিয়েছে, চারটে রিলেশন দিয়েছে, কোনটা হচ্ছে তোমাকে দেখতে হবে। দেখো আমরা কি পাচ্ছি, ডি সমান এম বাই ভি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা এম সমান ডিভি, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, এমটা দিকে চলে আসছে, তাহলে এম সমান আমরা ডিভি, এই রিলেশনটা কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, এবার আমাকে অপশান চেক করতে হবে, তাই তো। তারপর প্রথম অপশানে রয়েছে এম সমান ডিভি, তাহলে আমার অপশান এ কিন্তু প্রথমেই সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো অপশান এ হলো কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? কিচ্ছু নয়, শুধু ব্যাপারটা এটাই যে ঘনত্ব সমান কি যদি তোমরা জেনে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সারটা করতে পারবে। যে ঘনত্ব সমান হচ্ছে বস্তুর ভর বাই আয়তন, তাহলে ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তোমাকে একটা রিলেশন বের করতে হবে এদের মধ্যে থেকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে এটি মোটর গাড়ির বেগ 36 কিলোমিটার পার ঘন্টা হলে, ঠিক আছে, বেগটা হচ্ছে, স্পিডটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, তো এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবে, তখন তোমরা কি করবে, 36কে 5/18 দিয়ে গুণ করে দেবে, তাহলে কিন্তু তুমি মিটার পার সেকেন্ডে পৌঁছে যাবে। 18 দুগুণে 36 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হবে, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা এটুকু মনে রাখবে যে যখন আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাব, ঠিক আছে, তখন কি করব, 5/18 দিয়ে গুণ করে দেব, মানে কিলোমিটার পার, এক সেকেন্ড কালারটা একটু চেঞ্জ করলাম, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা ওদের সাথে 5/18 গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারের সঙ্গে যদি আমরা 5/18 গুণ করে দিই, তাহলে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাব। ঠিক তেমনই দেখো, তাহলে তোমাদের মাথায় এবার প্রশ্ন আসতেই পারে যে স্যার যদি মিটার পার সেকেন্ডে থাকে, সেখানে যদি কিলোমিটার পার আওয়ারে যায়, তো মনে রাখবে মিটার পার সেকেন্ডের সাথে যদি আমরা 18/5 গুণ করি, তাহলেই আমরা কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব, এটাও কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো কী কী বললাম একবার দেখে নাও। যখন আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, কিলোমিটার পার আওয়ারে যেটা দেওয়া থাকবে তার সাথে আমি 5/18 গুণ করে দেবো। যখন মিটার পার সেকেন্ড দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে কিলোমিটার পার আওয়ারে যেতে হবে, তখন তার সাথে আমি 18/5কে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবো। তো এখানে আমাকে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার, তো এর জন্য একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমি একে 5/18 দিয়ে গুণ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে পেয়েছি কি 10, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? আসলে প্রত্যেকের বোঝা গিয়েছে। চলো নেক্সট প্রশ্নে। বলছে বলকে মাটিতে ফেললে সেটা লাফাতে থাকে। ঠিক আছে, তাই এটা নিউটনের কোন সূত্রকে মেনে চলে? নিউটনের কোন সূত্রকে এটা মেনে চলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না অপশান ডিতে রয়েছে কোনোটিই নয়। তো মনে রাখবে এটা বলকে মাটিতে ফেললে সে লাফাতে থাকছে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা বলো তো, নিউটনের তৃতীয় গতিসূত্রে কি বলা ছিল? না এখানে ওইটাই বলা ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কি বললাম? প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তুমি যেটা প্রয়োগ করবে, তুমি তার বিপরীত কিন্তু একটা প্রতিক্রিয়া পাবে। তুমি যে ক্রিয়াটা প্রয়োগ করবে তার বিপরীত কিন্তু প্রতিক্রিয়া তুমি একটা পাবে। তাহলে সেখানে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু অ্যাপ্লাই হয়েছে, তোমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এর কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি বলি। ঠিক আছে, এই যে পাখি আকাশে উড়ছে, এটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের এক্সাম্পল। কি বললাম? পাখিদের আকাশে ওড়া। পরে কিন্তু প্রশ্ন চলে আসবে তোমার যে পাখির আকাশে উড়ছে, এটা নিউটনের কোন গতিসূত্রকে মেনে চলছে? তখন তোমাকে অ্যান্সার করতে হবে যে থার্ড ল, নিউটনের থার্ড ল। ঠিক আছে, এছাড়া দেখো যখন একজন আরোহী, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবে, যখন একজন আরোহী নৌকা থেকে লাফ দিচ্ছে, ঠিক আছে, তখন কী হয়ে দেখবে নৌকাটাও কিন্তু একটু পেছনের দিকে সরে যায়। যারা নৌকায় চেপেছে তারা বুঝতে পারবে। তুমি যখন নৌকা থেকে ডাঙাতে নামছো, তখন তুমি তাকে চাপ দিচ্ছ, চাপ দিয়ে তুমি ডাঙাতে যাচ্ছ, তো তখন তার নৌকাটা একটু পেছনের দিকে সরিয়ে যায়। মানে তুমি যে নৌকাটা থেকে তুমি যে লাফ দিতে যাচ্ছ, তখন তুমি একটা ক্রিয়া দিচ্ছ, তোমাকে বিপরীতে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, তার জন্য নৌকাটা কিন্তু পিছনের দিকে সরে যাচ্ছে। ঠিক আছে, তুমি সামনে গিয়ে পড়ছো। এই জিনিসটা কিন্তু
এই নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। ঠিক আছে, খুব কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট মানে একটা এক্সাম্পল, এটা খুব ভালো করে কিন্তু মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, আবার দেখো তোমার যে বিভিন্ন হাওয়াই বাজিগুলো রয়েছে, সেই বাজিতে যখন আগুন দেওয়া হয়, ঠিক আছে, সেটা কিন্তু উপরের দিকে গতিশীল হয়। এই জিনিসগুলো কিন্তু সব কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। আবার দেখো এই যে বন্দুক থেকে যে গুলি ছোড়া হচ্ছে, ঠিক আছে, যারা বন্দুক চালায় তারা দেখতে পাবে যে একটু পেছিয়ে যায়। ঠিক আছে, তো এইটাও কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, মানে কি হচ্ছে ব্যাপারটা, যে বন্দুক দ্বারা বুলেটের উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, বন্দুক দ্বারা যে বুলেটটা রয়েছে তার উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে। তো তার প্রতিক্রিয়াস্বরূপ কী হচ্ছে, বন্দুকটাও কিন্তু কিছুটা পেছনের দিকে ছড়িয়ে আসছে। মানে যে বন্দুক ধরে আছে সে একটা ফিল করতে পারছে, যেটা ধাক্কা সে অনুভব করছে একটা। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, এখানে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই কিন্তু এখানের মধ্যে ঘটছে, তাই কিন্তু এটা নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলছে। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে মনে রাখবে, নিউটনের প্রথম গতিসূত্রের, দ্বিতীয় গতিসূত্রের এবং তৃতীয় গতিসূত্রের। এখান থেকে কিন্তু এই এক্সাম্পলগুলো তুলে দিয়ে তোমাকে বলবে যেটা নিউটনের কোন গতিসূত্রকে মেনে চলছে। ঠিক আছে, খুব ভালোভাবে এই জায়গাটা পড়বে এবং এই জায়গাতে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবেই। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষা কিন্তু দিচ্ছে এখন। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেক ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। ঠিক আছে, কারণ তুমি যে এক্সাম্পলটা পড়ে গেলে সেই এক্সাম্পলটা পরীক্ষা নাও আসতে পারে, তুমি যদি ব্যাপারটা বুঝতে পারো তাহলে কিন্তু সহজেই কিন্তু অ্যান্সারটা করতে পারবে। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, গতির বিপরীত দিকে, গতির অভিমুখে, যে কোনো দিকে, অপশান ডিতে রয়েছে গতির সমকোণে। তো মনে রাখবে ঘর্ষণ বল, তুমি ধরো যাতায়াত করছো সবসময় কিন্তু তুমি এদিকে ধরো এগিয়ে যাচ্ছ, তোমার ঘর্ষণ বল কিন্তু সবসময় তোমার গতির বিপরীত দিকে কাজ করবে, মানে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর। তো মনে রাখবে এই ঘর্ষণ বল রয়েছে বলেই আমরা কিন্তু রাস্তায় চলাফেরা করতে পারছি, নাহলে কিন্তু আমরা রাস্তায় চলাফেরা করতে পারতাম না। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে ঘর্ষণ বল সব সময় কিন্তু গতির বিপরীত দিকে কাজ করে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। ওই যে কম্বলের লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হচ্ছে, ঠিক আছে, তো এটি কিসের উদাহরণ? গতিজাড্যের জন্য, মানে কোন ঘটনার জন্য হয়ে থাকে, গতিজাড্যের জন্য না স্থিতিজাড্যের জন্য না গতি শক্তির জন্য না স্থিতিশক্তির জন্য, কোনটা সঠিক উত্তর হবে? দেখো, কম্বলের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলে যে ধুলো ঝাড়া হচ্ছে এটা কিন্তু স্থিতিজাড্যের জন্য হয়ে থাকে। ঠিক আছে, তো স্থিতিজাড্য কী জিনিস একটু আমরা জেনে নেব, যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং স্থির থাকার এই যে প্রবণতাটা, এটাই হচ্ছে স্থিতিজাড্য। আর গতিজাড্য কি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে সে সমবেগে সরলরেখা বরাবর কোনো একটা গতিশীল বস্তু চিরকাল কিন্তু ওই একই গতিতে সরলরেখা বরাবর কিন্তু চলতে থাকবে। এই যে তাহলে এই যে সমবেগে গতিশীল থাকা যে তার এই প্রবণতা, এটাই হচ্ছে গতিজাড্য। ঠিক আছে, তাহলে স্থিতিজাড্যের দৃষ্টাংশ মানে এই যে এক্সাম্পলটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল রয়েছে, যেটা হচ্ছে তুমি স্থির একটা গাড়ি রয়েছে, যখন গাড়িটা চলতে শুরু করবে তখন দেবে তোমরা পেছন দিকে একটু হেলে গেলে, এই যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু স্থিতিজাড্যের জন্য হচ্ছে। আর তখন প্রথমে তোমার পাটা কিন্তু বাসের সাথে লাগোয়া ছিল, তখন তোমার এটা স্থির কন্ডিশনে ছিল। যখনই বাসটা এগিয়ে যেতে থাকছে তখন পা তোমার স্থির থাকার চেষ্টা করছে, সেই জন্য কী হচ্ছে, তুমি সামনের দিকে এগিয়ে মানে তুমি পেছনের দিকে পেছিয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু এই স্থিতিজাড্যের জন্য হয়ে থাকে। খুব ভালো একটা এক্সাম্পল, প্রত্যেকে কিন্তু মনে রাখবে। এবং কম্বলে লাঠি দিয়ে আঘাত করে যে ধুলো ঝাড়া হয়, এটাও কিন্তু স্থিতিজাড্যের জন্য হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া কি দেখো, এই যে গাছের শাখা পোশাকায় যখন আমরা ঝাঁকুনি দিই যে পাতা বা ফলগুলো কিন্তু ঝরে পড়ে, এই সব কিন্তু স্থিতিজাড্যের জন্য কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আবার দেখো গতিজাড্যের উদাহরণ তোমাদের একটা দিয়ে থাকি, প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো খুব ভালো করে শুনবে। ঠিক আছে, তোমাদের রিভিশন হয়ে যাবে যে গতিজাড্যের জন্য যখন চলন্ত গাড়ি হঠাৎ যখন থেমে যায় তখন কি হয়, যাত্রীরা কিন্তু সামনের দিকে ঝুঁকে যায়। মানে কি হচ্ছিল, তোমার পা তখন তুমি বসেছিলে, ধরো সিটে বসে আছো, তোমার পা কিন্তু গাড়ির সাথে গতিশীল অবস্থায় রয়েছে। যখনই বাসটা রেস্ট পজিশনে চলে গেল তখনই কি তোমার পা তো গতিশীল, সে তো আর এগিয়ে যেতে পারছে না, তখন তোমার শরীরটা সামনের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু হয়ে থাকছে গতিজাড্যের জন্য। ঠিক আছে, এছাড়া দেখবে ক্রিকেট খেলার সময় প্রত্যেকে নিশ্চয় দেখেছো, ক্রিকেট খেলা দেখেছো, যে বোলাররা দেখবি অনেকটা দূর থেকে ছুটে আসে। তার ছুটে আসার কারণটা কি? কারণ দেখবে জোরে বোলাররা কিন্তু যারা ফাস্ট বল করে তারা কিন্তু দূর থেকে ছুটে আসে, স্পিন বোলাররা তো কাছ থেকে ছুটে আসে। তো
যারা দূরে থেকে ছুটে আসে তারা এর জন্য ছুটে আসে যে তারা যাতে বলটা আরও জোরে করতে পারে, গতিশক্তিটাকে গেন করার জন্য তারা দূর থেকে ছুটে আসে। তো এটাও কিন্তু গতিজাড্যের জন্যই হয়ে থাকে। দেখবে যারা স্পিন বোলার তাদের কিন্তু বলের স্পিড কম, তাই তো, কারণ তারা বেশি দূর থেকে ছুটে আসে, তাদের বলের স্পিড কোথা থেকে পারবে। কিন্তু যারা দূর থেকে আসছে তাদের বলের স্পিডটা কিন্তু এই ছুটে আসার দরুন কিন্তু বলের স্পিডটা একটু বাড়ে, ঠিক আছে। তো এই জন্য আবার দেখবে লং জাম্প যারা দেয়, যে এক্সাম্পলগুলো বলছে খুব ভালো করে মনে রাখবে, এই এক্সাম্পলগুলো তুলেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। লং জাম্প দ্বারা যায়, ঠিক আছে, তারা দেখবে অনেক সময় দূর থেকে দৌড়ে আসে প্রতিযোগীরা, সেটাও কিন্তু এই গতিজাড্যের জন্যই কিন্তু, দূর থেকে দূরে আসে বলে সে অনেক দূর অবধি লাফাতে পারে, এটা হচ্ছে তার কারণ, ঠিক আছে। তাহলে এই যে এক্সাম্পলগুলো বললাম খুব ভালো করে কিন্তু মাথায় প্রত্যেকে ঢুকিয়ে নেবে এবং ভালো করে কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করবে এই জায়গাগুলো, কারণ পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসছেই, ঠিক আছে। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, এই নাইক্রোম তারটিতে নিচের কোন উপাদানটি থাকে না? লোহা, নিকেল, কপার এবং ক্রোমিয়াম। তো তাহলে আমাদের জানতে হবে যে নাইক্রোম তারটা, ঠিক আছে, কী দিয়ে গঠিত হয়। মনে রাখবে নাইক্রোম কিন্তু লোহা, নিকেল এবং হচ্ছে ক্রোমিয়াম, এই তিনটি ধাতুর সমন্বয়ে গঠিত একটা ধাতু সংকর, ঠিক আছে, নাইক্রোম। সেটা তাহলে কোনটি থাকে না? কোপার থাকছে না, অপশন সি কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। এই জায়গাটা থেকে কিন্তু প্রত্যেককে কিন্তু বলবো ভালো করে পড়ে রাখবে যে বিভিন্ন সংকর ধাতু যেগুলো রয়েছে, ঠিক আছে, ব্রোঞ্জ, ইনভার, কাঁসা, ঠিক আছে, তারপর তোমার স্টেনলেস স্টিল বা যেটাকে কলঙ্কহীন ইস্পাত বলা হচ্ছে, ঠিক আছে, ব্যাবিট মেটাল, মিস্ট মেটাল, ঠিক আছে, এছাড়াও ডুরালুমিন, তারপর তোমার অ্যালনিকো, জার্মান সিলভার, এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু বলবো খুব ভালো করে কিন্তু দেখে রাখবে যে কোন কোন ধাতুর সমন্বয়ে এই সংকর ধাতুগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, এই একটা জায়গা থেকেও কিন্তু বলে রাখছি তোমাদের। চলো পরের প্রশ্নে, সাধারণ তারের তুলনায় আর্থ তারের রোধ কেমন হয়? মনে রাখবে সাধারণ তারের তুলনায় কিন্তু এই আর্থিং যে তার থাকে তার কিন্তু রোধ অনেকটাই কম হয়, ঠিক আছে, অপশানে হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্নে, বলছে বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তারটা কোন প্লাস্টিকে মোড়া থাকে? লাল, নীল, সবুজ এবং হলুদ, ঠিক আছে, যেটা বৈদ্যুতিক তার থাকে, ঠিক আছে, লাল, সবুজ এবং কালো রঙের তার থাকে। তো এই লাল রঙের তারটাই হচ্ছে আমাদের লাইভ তার, ঠিক আছে। দেখে নাও এই লাইভ তারটাকে কিন্তু আমরা লাল তারটিকে লাইভ তার বলা হয়, ঠিক আছে। নিউট্রাল যে তারটা সেটাকে কালো রঙে দিয়ে মোড়া থাকে এবং যেটা আর্থিং করা থাকে সেটাকে কিন্তু সবুজ রঙ দিয়ে কিন্তু মোড়া থাকে, ঠিক আছে। এই রঙগুলো একটু দেখে রাখার প্রত্যেকে পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, এই জায়গাটা একটু প্রত্যেকে ভালো করে দেখে রাখবে। তো লাল রঙের যে ইয়েটা হয় তারটা সেটা হচ্ছে লাইভ তার, ক্লিয়ার। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? আকর্ষণ করে, না বিকর্ষণ করে, না প্রতিক্রিয়া করে না, না সময় সময় পরিবর্তিত হয়। তো মনে রাখবে চুম্বকের সমমেরু কিন্তু পরস্পরকে বিকর্ষিত করে, ঠিক আছে। আর আকর্ষণ করবে কখন? বিপরীত মেরু, ঠিক আছে, বিপরীত মেরু কিন্তু চুম্বকের বিপরীত মেরু কিন্তু পরস্পরকে কিন্তু আকর্ষণ করবে, ঠিক আছে। বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে কিন্তু সমমেরু কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, ক্লিয়ার। চলো পরের প্রশ্নে, নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার কোন ধাতুকে বলা হয়? সেটা হচ্ছে অপশন ডি পারদ, ঠিক আছে, পারদকে বলা হচ্ছে কুইক সিলভার। চলো পরের প্রশ্নে, নিচের কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, মিথেন এবং সালফার ডাইঅক্সাইড। দেখো ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস, তো ওয়াটার গ্যাস কোন কোন উপাদান দিয়ে তৈরি? ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড, সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সমন্বয়ে কিন্তু ওয়াটার গ্যাস তৈরি। তাহলে বলেছে কি এই চারটে অপশনের মধ্যে কোনটা ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? তাই কি হবে? অপশন বি হবে সঠিক উত্তর, কার্বন মনোক্সাইড, ক্লিয়ার। এবার আরেকটা দেখো গ্যাস থাকে যেটা হচ্ছে প্রডিউসার গ্যাস। কি বললাম? প্রডিউসার গ্যাস, এক সেকেন্ড, প্রডিউসার গ্যাস, ঠিক আছে। তো এটা কী কী দিয়ে তৈরি? এটা মনে রাখবে কার্বন মনোক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এদের সমন্বয়ে কিন্তু এই প্রডিউসার গ্যাস তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াটার গ্যাস কি বললাম? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস, ক্লিয়ার।
এটা হচ্ছে ওয়াটার গ্যাসের মিশ্রণ, আর কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মিশ্রণটা হচ্ছে প্রডিউসার গ্যাস। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, দুটোই কিন্তু খুব ভালো করে প্রত্যেকে দেখে রাখবে। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে সূর্যের উদ্বেগনী রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কোন স্তর? ওজোনোস্ফিয়ার, না ট্রোপোস্ফিয়ার, না ম্যাগনেটোস্ফিয়ার, না হচ্ছে মেসোস্ফিয়ার? কোন স্তরটা এই সূর্যের যে উদ্বেগনী রশ্মি রয়েছে সেটা থেকে কিন্তু রক্ষা করছে? দেখো, তো এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর অপশান এ, ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অপশান এ, ওজোনোস্ফিয়ার, যেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে। আর যদি এরকম প্রশ্ন আসে পরীক্ষায় যে তোমার কোন স্তরটা কি ক্ষুব্ধমণ্ডল বা ঝড় বৃষ্টি কোন স্তরে দেখা যায়, তখন কিন্তু মনে রাখবে সেটা হয়ে যাবে কিন্তু ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে কিন্তু এই ঝড় ঝঞ্ঝা এসব কিন্তু দেখা যায়। ঠিক আছে, মেঘ, এটা কিন্তু ট্রপোস্ফিয়ারে দেখা যায়, এই জন্য কিন্তু ক্ষুব্ধমণ্ডলও বলে। আর একটা মনে রাখবে, ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিমি উচ্চতায় কিন্তু উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমে। ঠিক আছে, প্রতি 1 কিমি উচ্চতায় ট্রপোস্ফিয়ারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু উষ্ণতা কমতে থাকে। এটাকে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলা হয়। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্নে। নিচের কোন যৌগ রেফ্রিজারেটরে মানে ফ্রিজেতে শীতলকারক উপাদান হিসেবে ব্যবহৃত হয়? তা রেফ্রিজারেটরে কোনটা শীতলকারক উপাদান হিসেবে ব্যবহৃত হয়? এখানে একটা অপশন তোমাদের দিতে হতো, যেটা হচ্ছে ফ্রেয়ন। ঠিক আছে, ফ্রেয়ন। তো মনে রাখবে এই ফ্রেয়ন কিন্তু রেফ্রিজারেটরে এই হিমায়ক হিসাবে কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, শীতলকারক উপাদান হিসেবে এই ফ্রেয়ন, ঠিক আছে, ফ্রেয়ন কিন্তু ইউজ করা হয়। এটা আবার অ্যারোসল হিসাবেও কিন্তু, অ্যারোসল প্রস্তুত করতে কিন্তু এই ফ্রেয়ন কাজ করে। ফ্রেয়ন 11, ফ্রেয়ন 12। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। তাপের সর্বোত্তম এবং নিকৃষ্ট পরিবাহী কোনটা? মানে তাপের সুপরিবাহী আবার নিকৃষ্ট পরিবাহী কোনটা? এটা হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, এরা কিন্তু তাপের সর্বোত্তম পরিবাহী এবং নিকৃষ্ট পরিবাহী। চলো পরের প্রশ্নে। ঠিক আছে, বলছে উলের জামা কাপড় শরীর গরম রাখতে সাহায্য করে কেন? উল তাপের সুপরিবাহী নয় বলে, উল শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে, উল শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়, এবং অপশান দিতে বলছে এদের সব কটি। তো মনে রাখবে, উল তাপের সুপরিবাহী নয় বলেই উল কিন্তু জামা কাপড় মানে আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে, উলের জামা কাপড়। ঠিক আছে, তাপের সুপরিবাহিতা না হওয়ার জন্যই কিন্তু আমাদের শরীরটা গরম থাকে উলের জামা কাপড় পরলে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? যোগাযোগ, উইভিং, বাদ্যযন্ত্রে, এবং অপশান দিতে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণে। মনে রাখবে এটা হবে অপশান এ, যোগাযোগ। ঠিক আছে, বিভিন্ন যে ওয়াইফাই যে তারগুলো টানা হয় এগুলো সব অপটিক্যাল ফাইবার। তো মনে রাখবে এটা যোগাযোগ ব্যবস্থায় কিন্তু ব্যবহার করা হয়। বলছে কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগে অতিক্রম করে? কাঁচ, জল, শূন্যস্থান, এবং অপশান ডিতে রয়েছে হাইড্রোজেন। মনে রাখবে শূন্যস্থানে কিন্তু আলোর বেগ সব থেকে বেশি। কি বললাম? শূন্যস্থানে আলোর বেগ সব থেকে বেশি। কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে দেখো, বলছে আয়নাতে প্রলেপ দেওয়ার জন্য কোন পারদ সংকর ব্যবহার করা হয়? টিন অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম, সিলভার অ্যামালগাম। মনে রাখবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, সোডিয়াম অ্যামালগাম কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, পরের প্রশ্নে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? বক্সাইট, ডলোমাইট, ক্রায়োলাইট, এবং অপশান দিতে আছে ফেলসপার। মনে রাখবে অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট, ডলোমাইট, ক্রায়োলাইট, তিনটেই কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে কোনটা নয়? অপশান ডি, ফেলসপার। তোমরা এবার আমাকে কমেন্ট করে জানিও এই ফেলসপার কোন ধাতুর আকরিক। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। চলো পরের প্রশ্নে। সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? ঠিক আছে, যে লাইটারগুলো থাকে, ঠিক আছে, সেখানে কোন গ্যাস থাকে? রেডন, প্রোপেন, মিথেন, অপশান দিতে রয়েছে বিউটেন। মনে রাখবে অপশান ডি, বিউটেন। ঠিক আছে, তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যেটা হলো কি, যেটা হলো তোমাদের এলপিজি। ঠিক আছে, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম যে গ্যাস রয়েছে এলপিজি, সেই এলপিজিতে কোন কোন গ্যাস থাকে? এটা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। কি বললাম? এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অনেক সময় কিন্তু এর পুরো নামটাও জানতে চায়। তো এই এলপিজিতে এর প্রধান উপাদান জানতে চাইলে কি বলবে? এর প্রধান উপাদানও কিন্তু বিউটেন।
ঠিক আছে, এবং এছাড়াও কিন্তু এতে কিছু পরিমাণে ইথেন, প্রোপেন এইসব কিন্তু থেকে থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এলপিজি সিলিন্ডারগুলো, যে গ্যাসের সিলিন্ডারগুলো হয়, এটা গন্ধ ছাড়ে তো। তো ওখানে কি থাকে মনে রাখবে, ওখানে থাকে ইথাইল মার্কাপটান। কি বললাম? ইথাইল মার্কাপ, ওই যে গন্ধটা, ওই গন্ধটা কিন্তু এই ইথাইল মার্কাপটানের গন্ধ। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই 4টি ধাতুর মিশ্রণে গঠিত একটি সংকর ধাতু। তারপর যে তোমাদের পরীক্ষায় একটু আগেই বললাম যে সংকর ধাতু জায়গাটা কিন্তু পড়তে হবে। তো কি বলেছে, প্রশ্নটা কি দিয়েছে? 4টে ধাতুর মিশ্রণে তৈরি, তাহলে আমাকে জানতে হবে যে কোনটা কতগুলো ধাতু দিয়ে তৈরি। তো দেখো প্রথমে রয়েছে পিতল। তো পিতল কী কী দিয়ে তৈরি? কেউ কি বলতে পারে পিতল কী কী দিয়ে তৈরি? কমেন্ট করে জানিও প্রত্যেকে। তো আমি বলে দিচ্ছি তবুও, পিতল হচ্ছে কপার এবং টিন, সরি কপার এবং জিঙ্ক। ঠিক আছে, কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি কিন্তু পিতল। এবং এই আরেকটা নাম রয়েছে কিন্তু মনে রাখবে, ব্রাস। ঠিক আছে, একই জিনিস কিন্তু। কাঁসা, কাঁসা কী কী দিয়ে তৈরি বলো তো? কাঁসা, কাঁসা বা বেল মেটাল, এর আরেকটা নাম কি বললাম? বেল মেটাল। প্রত্যেক নোট করে নেওয়া দরকার হলে, বেল মেটাল। তো এটা মনে রাখবে কপার এবং টিন দিয়ে তৈরি। ঠিক আছে, কাঁসা। ডুরালুমিন, ডুরালুমিন কী দিয়ে তৈরি? ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ম্যাঙ্গানিজ। এই 4টি দিয়ে তৈরি কিন্তু ডুরালুমিন। কী কী বললাম? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ম্যাঙ্গানিজ। এই 4টে ধাতু দিয়ে কিন্তু তৈরি ডুরালুমিন। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু ওটা জানতে চেয়েছে যে 4টে ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতু। তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর, ডুরালুমিন। ঠিক আছে, তাহলে আমাদের জার্মান সিলভারটা বাকি রইল, তাই তো? এটা বলে দিচ্ছি আমি, দেখো। তাহলে পিতল কী কী পেলাম একবার ঝালিয়ে নাও। কপার এবং জিঙ্কের সমন্বয়ে কিন্তু পিতল তৈরি হয়, এবং পিতলের আরেকটা নাম হচ্ছে ব্রাস, মাথায় রাখবে কিন্তু প্রত্যেকে। কাঁসা, যার আরেকটা নাম হচ্ছে বেল মেটাল, যেটা কোপার এবং টিনের সমন্বয়ে তৈরি। আর ডুরালুমিন, অ্যালুমিনিয়াম, কোপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এখানে অ্যালুমিনিয়ামের পরিমাণটাই বেশি থাকে, 95%-এর মতো অ্যালুমিনিয়াম থাকে ডুরালুমিনে। বাকি এখানে 2%, 4%, 1.5% করে থাকে। ঠিক আছে, তো এবার দেখে নাও জার্মান সিলভার। জার্মান সিলভার কী কী দিয়ে তৈরি? জার্মান সিলভার হচ্ছে নিকেল, ঠিক আছে, কোপার এবং হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, নিকেল, কোপার এবং জিঙ্ক দিয়ে তৈরি কিন্তু জার্মান সিলভার। তবে একটা আশ্চর্যের বিষয় দেখো, নামের মধ্যে সিলভার আছে কিন্তু এখানে কিন্তু কোনো সিলভার নেই। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে যে জার্মান সিলভার বলছে মানে নিশ্চয়ই সিলভার থাকবেই। এটা কিন্তু মাথায় রেখো না, কিন্তু এটা কিন্তু মাথা থেকে বের করো। জার্মান সিলভার কেননা নিকেল, কোপার এবং জিঙ্ক এই 3টে ধাতুর সমন্বয়ে তৈরি। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, তোকে একটু আগেই প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম যে ব্যবহৃত রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটি পাওয়া যায় সেটি কোন রাসায়নিকের গন্ধ? ইথাইল থায়োসায়ানাইড, ইথাইল মার্কেপটান, মিথাইল মার্কেপটান এবং অপশন ডিতে রয়েছে মিথাইল থায়োসায়ানাইড। একটু আগে আমি কিন্তু উত্তরটা বলেছি, যারা ক্লাসটা মন দিয়ে শুনেছো তারা প্রত্যেকেই কিন্তু উত্তরটা করতে পারবে। তো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, প্রত্যেকে তোমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে 84 গ্রাম নাইট্রোজেন সমান কত মোল নাইট্রোজেন? আচ্ছা, N2 মানে হচ্ছে 28 গ্রাম। এক সেকেন্ড, 28 গ্রাম আণবিক ভরটা, তাহলে 28 গ্রাম N2 মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন, 1 মোল N2, তাই তো? তাহলে আমাকে কী বলে 84 গ্রাম নাইট্রোজেন মানে এটা 3 গুণ, 28-এর 3 গুণ, তাহলে এর 3 গুণ করে দাও, 3 মোল N2 হয়ে যাবে। 84 গ্রাম নাইট্রোজেন সমান হচ্ছে 3 মোল নাইট্রোজেন। তাহলে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এই জায়গাটাতে কিন্তু পরীক্ষা কিন্তু অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, কতগুলো এক্সাম্পল তোমাদের আমি আজকে বলবো, প্রত্যেকে কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে। ঠিক আছে, বাল্যচক্রে মনে রাখবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, কি বললাম? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে বাল্যচক্রে রূপান্তরিত হয়। আর একটা খুব এক্সাম্পল পরীক্ষায় আসে যেটা ডাইনামো। ঠিক আছে, ডাইনামোতে কি হয়? ডাইনামোতে যান্ত্রিক শক্তিটা কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, ফটোগ্রাফিক প্লেট
এখানে কি হয়, আলোটা পড়লে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ফটোগ্রাফিক প্লেট, এটা কিন্তু মনে রাখবে। যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এছাড়া দেখো বৈদ্যুতিক পাখা, এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, বৈদ্যুতিক পাখাতে। বৈদ্যুতিক হিটারও কিন্তু সেম জিনিস, তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে পরিণত হচ্ছে। বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক যে ইস্ত্রি, যে আয়রনগুলো থাকে, এখানে কি তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রেডিও, বৈদ্যুতিক ঘন্টা, এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা ভালোভাবে মনে রাখবে। যে নিউক্লিয় বিভাজন, এখানে কি হচ্ছে, পারমাণবিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, পারমাণবিক যে বিস্ফোরণটা, তার পারমাণবিক শক্তিটা কি হচ্ছে, যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তারপর দেখো পটকা ফাটালে যে আওয়াজটা হচ্ছে, সেখানে কি হচ্ছে, রাসায়নিক শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে মনে রাখবে, যে কোনটা এই যন্ত্রে কোন শক্তি রূপান্তরিত হয়। এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে এখন। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, যে উইন্ড মিল, ঠিক আছে, ওখানে কি হচ্ছে, ওখানে কিন্তু বায়ু শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা কিন্তু একটু মনে রাখবে, উইন্ড মিল। ঠিক আছে, কি হচ্ছে, বায়ু শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছে। ঠিক আছে, এটা একটু প্রত্যেকে মনে রেখো। চলো পরের প্রশ্নে। বলছে কামানের ঝলক দেখার 6 সেকেন্ড পর তোপধ্বনি শোনা গেল, তাহলে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে কামান থেকে শ্রোতার দূরত্ব কত? আচ্ছা ধরো এখানে একটা কামান রয়েছে। ঠিক আছে, এখানে একটা কামান রয়েছে, ধরো এখান থেকে কামানের গুলিটা ছোড়া হলো। এবার দেখো এখানে একটা লোক রয়েছে। ঠিক আছে, এই লোকটা রয়েছে, তো এই যে কামান থেকে গুলিটা ছোঁড়া হলো, সে লোকটা কিন্তু ঝলকটা দেখতে পেয়েছে, কিন্তু ঝলকটা দেখার 6 সেকেন্ড পর সে আওয়াজটা শুনতে পেল। টাইমটা কত দেওয়া আছে, 6 সেকেন্ড। তাহলে এই যে ডিস্টেন্সটা ব্যক্তির সাথে কামানের, এটা কত, এটা কিন্তু জানতে চেয়েছি। আর স্পিড দেওয়া আছে কত, দেখো স্পিড দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি, আমরা জানি বেগ সমান কি জানি, সরণ বাই সময়। তাহলে আমাকে এই সরণ মানে এই দূরত্বটা জানতে চেয়েছে। তাহলে এই যে সরণটা বা যা দূরত্ব যাই বলো না কেন, তার সমান কী হবে, বেগ গুণিত সময়, তাই তো। তাহলে বেগ কত, তারপর বেগ বলা আছে 340 মিটার পার সেকেন্ড, 340, সময় দেওয়া যাবে 6, তা 340 গুণিত 6, তো এটা গুণ করলে দেখো হবে 2040 মিটার। তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার, জাস্ট সিম্পল একটা অঙ্ক। কি ব্যাপারটা আমি আরেকবার বলি, তোমরা শোনো ভালো করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে একটা কামান রয়েছে, ঠিক আছে, কামানটা থেকে গুলিটা ছোঁড়া হয়েছে। একটা লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, লোকটা এখানে দাঁড়িয়ে আছে, লোকটা দেখতে পেলো, আলোটা দেখতে পেলো, কিন্তু আলোটা দেখার 6 সেকেন্ড পর সে আওয়াজটা শুনতে পেলো। ঠিক আছে, তাহলে এবার বলছে শব্দের বেগটা বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে কামানটা থেকে লোকটার ডিস্টেন্সটা কতটা, এটা কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে স্পিড সমান কি জানি আমরা, স্পিড সমান জানি, মানে বেগ সমান জানি সরণ বাই সময়, মানে সরণের থেকে বড় ব্যাপার হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমাকে অতিক্রান্ত দূরত্বটা জানতে চেয়েছে, তাই এই দূরত্বটা এটা সমান কী হবে, বেগ গুণিত সময়। তাই বেগ হচ্ছে আমার 340 আর সময় হচ্ছে আমার 6 সেকেন্ড, তা 340 গুণিত 6 মানে 2040 মিটার। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, তো প্রত্যেক কিন্তু ভালো করে বুঝবে। চলো পরের প্রশ্নে। বলছে কোনো বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো এবং বলের অভিমুখে বস্তুটি 300 মিটার সরণ হচ্ছে, তাহলে কৃতকার্যর মান কত? দেখো আমরা কি জানি, আমরা জানি কৃতকার্য সমান বল গুণিত সরণ, এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে কৃতকার্য। তাহলে বল কত বলা আছে, বল দেখো বলা আছে 5 নিউটন এবং সরণ দেখো দেওয়া আছে 300 মিটার। তাহলে কত হবে কৃতকার্য, 5 3 1500 জুল। দেখো এটা নিউটন দেওয়া আছে মানে এসআই একক, কিন্তু এটা এসআই একক বলের, এটাও কিন্তু মিটার মানে এসআই দেওয়া আছে। তাহলে আমার জুল এসআই পদ্ধতিতে জুলে মানে কার্যের একক কি, জুল, তাহলে হচ্ছে হয়ে যাবে 1500 জুল। তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের।
বলে দিচ্ছে কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটা সরণ করলো 300 মিটার, তাহলে কৃতকার্য কত? আমরা কি জানি? আমরা জানি যে কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে কৃতকার্য সমান যদি বল ইন্টু সরণ হয়, আমাকে কৃতকার্য বার করতে দিয়েছে। আমার বল ওখানে বলা আছে 5 নিউটন আর সরণ দেয় 300, তাহলে 5 গুণিত 300 মানে 1500 জুল হচ্ছে আমার কৃতকার্য হয়েছে। ক্লিয়ার প্রত্যেকের? এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন ছিল, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, প্রত্যেককেই বলবো ক্লাসটা কিন্তু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? প্রত্যেককে ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও, ঠিক আছে, তোমরা যে কোনো সাজেশন সিরিজের পিডিএফ যদি তোমরা পেতে চাও, সেই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং যে ভিডিওটা তুমি চাইছো পিডিএফ, সেই ভিডিওটা কমেন্ট করো যে তোমার ক্লাসটা কেমন লেগেছে, ঠিক আছে? তো সেটা করে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিও হোয়াটসঅ্যাপেতে, আমি তোমাদেরকে পিডিএফটা কিন্তু পার্সোনালি দিয়ে দেবো, ঠিক আছে? একদম ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগছে না, ফ্রি অফ কস্ট, ঠিক আছে? পুরো সাজেশন সিরিজের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করতে হবে, ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।